শিখে বসে থাকে। চুল বেঁধে তুরকে নাস্তা করতে বলে নিজেও তৈরি হয়ে নিল। এর মধ্যে নাবিদ কল করেছে। আনান কল রিসিভ করে স্ক্রল হেসে চুল ঠিক করে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে জ্যোতির সাথে দেখা হয় আনানের। আনান জ্যোতিকে ডেকে বলে, শুনলাম আজকাল তুমি নাকি সংসার শেখাচ্ছ, কথাটা কি সত্যি? আনানের কথায় জ্যোতির হেঁচকি উঠে গেছে। আনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, সংসার শেখাতে হবে না, তুমি বরং এই কয়েকদিন তুরকে সকল প্রকার নিউজ থেকে দূরে রাখো। নিউজ পেপার, নিউজ চ্যানেলে কোনোটাই যেন তুর না দেখে, বুঝতে পেরেছ? আনানের কথায় জ্যোতি ঘন ঘন মাথা নেড়ে বলল, জি স্যার, বুঝতে পেরেছি। আনান চলে যেতে নিয়ে থেমে গিয়ে জ্যোতিকে উদ্দেশ্য করে বলল, ওকে সংসার শেখাতে যেও না, বরং আজ থেকে তুমিও ওর সাথে বসে কার্টুন দেখবে। আমি বাড়ি ফিরে সবগুলো কার্টুন ক্যারেক্টারের নাম জিজ্ঞেস করব। জ্যোতি ঘন ঘন মাথা নেড়ে বলল, জি স্যার, আপনি যা বলবেন তাই হবে। আনান যাওয়ার পর তুর সবাইকে নিয়ে পিকনিকের আয়োজন করলো। পিকনিকের সব আয়োজন বাগানে হবে বলেই ঠিক করেছে। এই আয়োজন সুফিয়া ছাড়া বাকি সবাই যুক্ত আছে। মাহবুব সাহেব পিকনিকের কথা শুনে হসপিটাল থেকে তাড়াতাড়ি ফিরলেন। লাকড়ির চুলোয় রান্না হবে। অন্যদিকে পিকনিকের খিচুড়ি ছাড়াও নবাব আর জ্যোতির মধ্যে খিচুড়িও রান্না হচ্ছিল। ব্যাপারটা যে সবাই খেয়াল করেছে তেমনটা নয়, সেই খিচুড়ি শুধু তুরের নজরে পড়েছে। তুরের বিচক্ষণ দৃষ্টিতে কিছুই এড়ালো না, না জ্যোতির লাজুক হাসি, না নবাব সিরাজউদ্দৌলার ইশারা। তুর ঠিক করে ফেলেছে কোনো এক শুভক্ষণে দুটোকে ধরে বিয়ে দিয়ে দিবে। নবাব সিরাজউদ্দৌলা ভাইয়াকে কিছুতেই জ্যোতি আপুর হাতের মুঠো ছাড়া হতে দেওয়া যাবে না, কিছুতেই না। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে হেভেন এরিয়াতে বাইরের লোকজন যা ছিল তা বিকেল 5টার আগে বেরিয়ে পড়েছে। শুকনিরের কনস্ট্রাকশনের লোকজন থেকে শুরু করে স্কুল কলেজের পিয়ন এবং চার্চে আগত দর্শনার্থীরাও সবাই 5টার আগেই বেরিয়ে পড়েছে। এর মধ্যে না কেউ প্রবেশ করেছে আর না বেরিয়েছে। ভালোবাসা অদ্ভুত হয়। আনানের কাছে মনে হচ্ছে এর চেয়ে সুন্দর আর কিছুই নেই। একঘেয়ে জীবন এখন পাহাড়ি নদীর মতো দিক পরিবর্তন করছে। এক সময় একদিকে বয়ে নিজের রাস্তা নিজেই তৈরি করছে, তার সাথে দেখা মিলছে সুন্দর কিছু মুহূর্তে। তার জীবনের এই বদলটা আকস্মিক। কখনো কল্পনা করেনি কারো আগমন ঘটবে, কিংবা কারো আগমনে জীবন এতটা বদলে যাবে। আবার সেই ব্যক্তি মন মস্তিষ্ক এতটা দখল করে নিবে। আনান গাড়িতে বসে মোবাইলের স্ক্রিনে আঙ্গুল ছুঁয়ে ভাবছে আর হাসছে। এতক্ষণ বসে বসে বাগানের ফুটেজ দেখেছে, যেখানে বাড়ির গার্ড থেকে শুরু করে মালিক কাকা অবধি সবাই হৈ হৈ করে পিকনিকের আয়োজন করছে। তাদের সাথে হাতে হাতে মিলিয়ে যোগ দিয়েছে মাহবুব সাহেব, আর সেখানে তুর সবার মধ্যমণি। আনান মাঝে মাঝে একটু বেশি অবাক হয় এই ভেবে, একটা মেয়ে হঠাৎ এসে এতগুলো অপরিচিত মানুষকে কিভাবে আপন করে নেয়। আদৌ কি কোনো জাদু জানে সে, নাকি তার এই অবুঝ শিশু সত্তার জন্য সবাই তাকে এতটা আপন ভেবে বসে? হাসলো আনান। লোকের কথা কি বলবে সে? সে নিজেই তো এই জাদুকরী রমণীতে ডুবে আছে। তুর আজও জানে না আনান তাকে ঠিক কতটা ভালোবাসে। হয়তো কোনো এক সময় বুঝতে পারবে ঠিক কতটা ভালোবাসা, কতটা আদরে মোড়ানো সে যে আননের ভালোবাসা নামক অথৈ সমুদ্রে ভাসছে। একদিন ঠিকই উপলব্ধি করবে। সেই দিনের অপেক্ষায় আনান। এদিকে খাওয়া দাওয়া শেষে গানের আসর বসেছে। একজন একজন করে সবাই গান গাইবে, আর তাদের জন্য গিটার প্লে করবে তুর। আনান লম্বা শ্বাস টেনে মোবাইল লক করে পকেটে রাখলো। আপাতত কাজের পালা। মাদার জেরেডের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে আনানের দেওয়া ইনফরমেশন অনুযায়ী সবগুলো এভিডেন্স কালেক্ট করে নিয়েছে সাদাব। সব মিলিয়ে খুন না সুইসাইড ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার। তবে এখনো অবধি বুঝতে পারছে না খুনটা আসলে করেছে কে। হেভেন এরিয়ায় কেউ থাকলে এই কাজটা আরো আগেই করতো। ইভেন তুরকে আঘাত করতেও খুব একটা সময় লাগতো না। ঘটনার প্যাচ খুলতে আনান পার্টি অফিস হয়ে সোজা সিক্রেট ভিলায় চলে গেছে। হেভেন এরিয়ার অবস্থা থমথমে। থেকে থেকে কান্নার আওয়াজ প্রতিধ্বনি হচ্ছে পুরো এরিয়াতে। মাদার ক্রিস্টোফার পুরো দিন নিজেকে সামলে রাখলেও সন্ধ্যায় ম্যাথিউর মাথায় হাত রাখতেই ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি। নান জেনেভা এলা জেরেডকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে আছে। ফাদার জেরেডের অফিস বাদে পুরো এরিয়াটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। খ্রিস্টান পাড়া সবাই এসে ভিড় করেছে হেভেন এরিয়াতে। আপাতত পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে 4 জন নান এবং 2 জন পিয়নকে। কনফারেন্স রুমে 7 জনকে নিয়ে মিটিং এ রাখা হয়েছে। একে একে সবটা ফুটেজ দেখে আনান ক্রুদ্ধ হাসলো। শাহেদ চিন্তিত গলায় বলল, স্যার উঠিয়ে আনবো? চেয়ারে গায়ে লিয়ে বলল, তার বলতে শাহেদ চতুর্থ ব্যক্তি মনে হয় একটু বেশি এগিয়ে। গভীর জলের মাছ।
তাকে এতটাই বাধ্য করে দাও যেন সে সেথে আমার শরণাপন্ন হয়। শাহেদ, সোহেল, নীরব, আশির, রৌনক, ফুহাদ আর মোহিত একসাথে বলে উঠল, ইয়েস কিং। তারা জানে কি করতে হবে, তাই কেউ প্রশ্ন করলো না। আনান বেরিয়ে যাওয়ার সময় আকরামে হাসানকে একবার দেখে বেরিয়ে পড়ে। সোহেল আর মোহিত হাই ফাইভ দেয়। শাহেদ হামি দিতে দিতে বলল, রাতের ঘুম হারাম। ভাগ্যিস এখনও বিয়ে করিনি, তা না হলে রাতে সময় না দেওয়াতে বউয়ের সাথে সারাসারি হয়ে যেত। তাছাড়া সময়ের অভাবে ছেলেমেয়ের মুখটাও তো দেখলাম না। যা ভেবেছিলাম এইবার বিয়ে করব, কিন্তু স্যারকে দেখে মনে হচ্ছে আগ্নেয়গিরি ফেটেছে, এই সিজনে আর আমার বিয়ে হবে না। শাহেদের কথা শুনে হাসিতে ফেটে পড়ল সবাই। বেচারা মাফিয়ার পার্সোনাল সেক্রেটারি হয়ে মহা বিপদে আছে। ঘড়ির কাঁটা বরাবর 11টা। ঘরের মেন দরজাটা হাট করে খুলে সোফায় বসে আছে তুর। টিভিতে মাশা অ্যান্ড দ্য বেয়ার চলছে, যদিও সেই দিকে তার নজর নেই। সে অপেক্ষায় আছে, তাও আনানের। পুরো দিন মোবাইলের দিকে বেশ কয়েকবার তাকিয়ে বসেছিল, কিন্তু মোবাইলে কল আসা তো দূরের কথা, একটা মেসেজ অবধি আসেনি। 4বার সিম খুলে আবার রিসেট দিয়ে দেখেছে, ভেবেছে মোবাইলের সমস্যা, কিন্তু না, মোবাইল তো ঠিকই আছে, শুধু অপেক্ষারত মানুষটা তাকে ভুলে বসেছে। এত কিসের ব্যস্ততা তার? মনের আকাশে অভিমানের মেঘ জমলো। তুরের এমন কাণ্ডে মিটমিটিয়ে হেসেছিল মাজেদা খালা আর জ্যোতি। অপেক্ষার বাঁধ ভাঙলে তোর মুখ ফুলিয়ে উঠে পড়ে, ধূপধাপ পা ফেলে সোজা রুমে চলে যায়। নিশ্চয়ই ওই ডাক্তারনির সাথেই লাইন মারছে, ভাবতেই চোখ ভিজে উঠল। রাগে এক প্রকার টেনে টুনে হিজাব খুলে ছুঁড়ে ফেলে দিল। হাতের মোবাইল খানাও তার রাগের শিকার। দেয়ালে ছুঁড়ে মারায় চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে পড়ল। লাইট অফ করে সবগুলো বালিশ নিচে ফেলে দিয়ে বিছানার মাঝামাঝি আলুথালু হয়ে শুয়ে পড়ল। মনে মনে ঠিক করে নিল আর কখনো কথা বলবে না ওই লোকটার সাথে। কেন বলবে কথা? লোকটা খারাপ, খুব খারাপ, একটু ভালোবাসে না, একটু মিস করে না, বেশি খারাপ সে। নিজে নিজে বিড়বিড় করে ফুপিয়ে কাঁদলো তুর। ঘন ঘনিয়ে বলে উঠল, কখনো ভালোবাসি বলবো না, একটু বলবো না। বাজে লোক, খারাপ লোক, চোর, ডাকাত, লুচু বেটা, একটুও ভালোবাসি না তোকে। বরাবর 11:30টায় বাড়ি গেটে আনানের গাড়ি প্রবেশ করে। আনান গাড়ি থেকে নেমে নবাবের হাতে চাবি দিয়ে দরজার দিকে এগোলো। জ্যোতি রান্নাঘর গোছাচ্ছে, মাজেদা খালা সোফায় বসে আনানের জন্য অপেক্ষা করছে। বাড়ির দরজা খোলা দেখে কিছুটা অবাক হলো আনান, তাই নট ঢিলে করতে করতে ভেতরে ঢুকে বলল, কি ব্যাপার খালা, দরজা এইভাবে খুলে রেখেছো কেন? খালা কপাল চাপড়াতে চাপড়াতে বলে, হায় রে কপাল, এখনো দরজার চিন্তা? 30 মিনিট লেট বাবা, আজ গিন্নি খেপেছে। খালার কথার আগাগোড়া কিছুই বুঝলো না আনান। খালা আনানের বাহুতে চাপড় মেরে বলল, মোবাইল কোথায়? কতবার কল দিয়েছি হিসাব আছে? সাইলেন্ট করা ছিল। কি হয়েছে খালা, তুই ঠিক আছে? কোনো সমস্যা হয়নি তো? আনানের ব্যতিব্যস্ত ভাব দেখে খালা ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আবার ঠিক নেই। খালা তুরের ব্যাপারটা আনানকে খুলে বলাতে মৃদু হাসলো আনান। খালা অবাক হয়ে বলে, এটা হাসার কথা? মেয়েটা খাওয়া দাওয়া না করে রেগে চলে গেছে, দেখো ছেলে হাসছে। আনান মাজেদা খালাকে জড়িয়ে ধরে বলল, ও খালা, চিন্তা করো না, তুমি বরং দুজনের খাবার উপরে পাঠিয়ে দাও, বাকি তোমার বৌমার দায়িত্ব আমার। যদি মিটমিট করে হেসে খাবার গরম করছে। আজ স্যার মনে হয় একটু বেশিই খুশি। দরজার সামনে দাঁড়িয়ে হাসছে আনান, হাসি যেন থামার নামই নিচ্ছে না। তার প্রিয় মানুষটা তার অপেক্ষায় পথ চেয়েছিল, ব্যাপারটা ভাবতেই এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। অন্যদিকে ঘুমিয়ে পড়েছে তুর। আনান দরজা খুলে ভেতরে ঢুকলো। পুরো রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। পা বাড়াতে কিছু একটা পায়ের নিচে পড়ে। আনান মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট অন করে দেখে মোবাইলের টুকরো, যা দেখে হাসির রেখা চওড়া হলো। চারদিকে ফ্ল্যাশ লাইট ধরে অবাক হলো সে। কোথাও হিজাব পরে আছে তো কোথাও বালিশের ছড়াছড়ি। পোলার বেয়ার আর পিকাচুটাও রক্ষা পায়নি। যা বুঝেছে বউ আজ খুব খেপেছে। দরজা আটকে লাইট জ্বালিয়ে দেয়। এলোমেলো চুল, এলোমেলো জামা কাপড়ে এলোথালো হয়ে ঘুমোচ্ছে। চোখের পাপড়িতে এখনো পানি জমে আছে। বউটা কেঁদে কেঁদে ঘুমিয়েছে নিশ্চয়। বালিশগুলো বিছানায় রেখে ফটাফট চেঞ্জ করে নিল। এদিকে দরজায় কড়া নাড়ছে জ্যোতি। জ্যোতিকে বিদায় করে ভেজা টাওয়াল নিয়ে বিছানায় বসলো। আলতোভাবে আদরিনীকে উঠিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। নড়ে জোরে ঘুমায় তোর। লোকে বলে কান্নার পর নাকি ঘুম ভালো হয়। আনানের মনে হচ্ছে কথাটা অতীব সত্য। বউ ঘুমিয়েছে, বেশি সময় হয়নি, তবে দেখে মনে হচ্ছে অনেক সময় আগ থেকে ঘুমাচ্ছে। চোখ জোড়ায় চুমু এঁকে ভেজা টাওয়াল দিয়ে মুছে দিল পুরো মুখ।
নড়ে চড়ে চোখ খুলে তুর, যার অপেক্ষায় এত সময় পার করেছে তাকে দেখে মুখ ফুলে চোখ জোড়া পুনরায় ভিজে উঠল। গোল গোল মুখটা ফুলিয়ে রাখা একটু বেশি আদুরে লাগছে। আনান মুচকি হেসে কান ধরে, হাতের উল্টো পিঠে চোখ মুছে ঘুরে বসে তুর। আনানও কম যায় না, বউজানের মুখোমুখি বসে ভ্রুজোড়া উঁচিয়ে নরম গলায় ক্ষমা চায়। আনানের মুখে সরি শুনে ফুপিয়ে উঠল তুর। হাসলো আনান, পুরো দিনের পরিশ্রম এইখানে এসে পরিশ্রান্ত। ফুপিয়ে ওঠা প্রিয়তমাকে ঠাঁই দেয় পাজরে, কাঁদতে কাঁদতে অভিযোগে ডালি সাজাচ্ছে। আর আনান চোখ বুঝে সেই অভিমানের অভিযোগ মাথা পেতে নিচ্ছে। আপনি খুব খারাপ, বেশি খারাপ। আমাকে একটুও ভালোবাসেন না, তাই না? ওই লিছার সাথে ছিলেন জানি তো, আমি সব জানি। আমি অতটা বোকা নই, আমি সব বুঝি। তা না হলে এত রাত অবধি কিসের কাজ? বাবা বলেছে হসপিটালেও নেই, নির্বাচন রাত 11টা অবধি হয় না। নিশ্চয়ই ওই ডাইনির সাথে ছিলেন, তাই তো একবারও কল দেননি, মেসেজও না। কেউ ভালোবাসে না, আম্মাও ভালোবাসে না, কেউ না। তুরের এমন আদুরে অভিযোগ শুনে মৃদু হাসলো আনান। বউটা আজকাল একটু বেশি মিস করছে তাকে। তুরের অভিযোগ শুনে হাতের বাঁধন শক্ত করে বলল, সব দোষ আমার। নতুন নতুন বিয়ে হয়েছে, এত কিসের কাজ, এত কিসের ব্যস্ততা। সব দোষ আমার। এখন থেকে আর এমন হবে না। সরি তুরজান, আই এম রিয়েলি ভেরি সরি। আর কখনো এমন হবে না। তোর হেঁচকির তোলা গলায় বলল, আপনার মোবাইল কোথায়? আনান হাত বাড়িয়ে মোবাইল নিয়ে বলল, এই তো। তোর আনানের বুকে মাথা রেখে মোবাইল হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আনান কিছু বলবে তার আগে বুকে মুখ গুজে বলল, এই মোবাইল দরকার নেই, এইটা থেকে আমার মোবাইলে কল আসে না। বউয়ের কথা আর কাজে ফিক করে হেসে উঠল। বেগম সাহেবের রাগ যদি এতে কমে তাহলে এমন 10টা মোবাইল ভাঙলেও সমস্যা নেই। মোবাইল এতটা জরুরি না যতটা বউয়ের রাগ ভাঙানো জরুরি। ঠিক আছে তুরজান, এই মোবাইল বাদ, এটা রেখেও লাভ নেই। তার মানে আপনি এগ্রি করছেন আপনি লিসার সাথে ছিলেন, তাই না? আনান পড়ল মহাবিপাকে। যেদিকেই যায় ডাক্তার লিসাই উঠে আসে। কোন কুক্ষণে এর নাম নিয়েছিল আল্লাহ মাবুদ জানে। আনান শান্ত শীতল গলায় বলল, ডাক্তার লিসার বিয়ে হয়ে গেছে জান। বুঝেছি, এখন আপনার ইন্টারেস্ট ওই বিবাহিত মহিলাতে, তাই না? ওর বর কি আপনাকে ওর দায়িত্ব দিয়ে গেছে? একটা মিথ্যা বললে সেই মিথ্যা ঢাকতে আরো 1000টা মিথ্যে বলতে হয়, যার প্রমাণ হাতে নাতে পাচ্ছে সে। কেন সেদিন লিসার নাম নিয়ে মিথ্যা বলেছিল? কেনই বা আজ লিসার বিয়ে নিয়ে মিথ্যা বলতে হলো? এর জন্য শেষমেশ বউ চরিত্র নিয়ে টানাটানি করছে। আনান পারছে না হাত পা ছড়িয়ে কাঁদতে। তোর নাক টানতে টানতে বলল, এই জন্যই জ্যোতি আপু বলেছিল বেটা মানুষ বিড়ালের মতো ছোঁচা হয়, হাতের মুঠো ছেড়ে বেরোতে পারলে অন্য মহিলার দিকে তাকায়। জ্যোতি সব নষ্টের মূল। আমার ইনোসেন্ট বউটাকে রণচণ্ডী বানাচ্ছে। তোরের কথা শুনে আনান হা হুতাশ করে বলল, ডাক্তার লিসার সাথে আমি ছিলাম না জান। আমি তো তোমার শাহেদ ভাইয়ের সাথে ছিলাম। চাইলে শাহেদকে জিজ্ঞেস করতে পারো। আনানের কথা শুনে তোর বলল, এখন তো এই কথাটাই বলবেন। আপনি ভালো করে জানেন নষ্ট মোবাইল দিয়ে কল যাবে না, তাই না? তোরের এহেন কথায় মুখ টেপে হেসে বলে, আরে পাগলি, কেন আমাদের মাঝে তৃতীয় ব্যক্তিকে আনছো? তোর মাথা তুলে বলে, আপনি এনেছেন, আমি না। ওকে সরি, এসব লিসা বাদ। এখন শুধু আমি আর তুমি, আমরা আমাদের কথা বলবো। আমি ব্যস্ত ছিলাম তোর, আই সোয়ার আমি ব্যস্ত ছিলাম। তোর মাথা নেড়ে বলে, জানি। তাহলে এতক্ষণ ধরে? তোর মুচকি হেসে বলল, বেশি রাগ হয়েছে, অভিমান হয়েছে, কান্না পেয়েছে, তাই। কত অপেক্ষা করেছি জানেন? ভালোবাসা সুন্দর, তার সাথে সুন্দর ভালোবাসার মানুষটিকে ঘিরে থাকা সকল অনুভূতি আরো বেশি সুন্দর হয় যখন ভালোবাসার মানুষটিও ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। গভীর চোখে তুরের মুখপানে চেয়ে দুগালে হাত রাখলো আনান। এই রমণী তাকে ভালোবাসছে ভাবতেই চোখে হাসলো সে। তুর আনানের গভীর চাহনি দেখে তার মতো করে আনানের দুগালে হাত রেখে বলল, আমার গাল সফট সফট, আপনার গাল কাটা কাটা, এই জন্য আমি বেশি কিউট পিউট আর আপনি একদম কাঁঠালের মতো। তুরের এহেন কথায় গা কাঁপিয়ে হাসতে লাগলো আনান। তুর নিজেও হাসছে, তবে এই চার দেয়ালে আনানের হাসি শব্দটাই প্রতিধ্বনি হচ্ছে। তুর চেয়ে চেয়ে দেখছে সেই হাসি। স্টাডি রুম থেকে বেরিয়ে নিজের রুমে যাচ্ছে মাহবুব সাহেব। আনানের রুমের দরজা পেরিয়ে থামলেন, পেছনে ফিরে কয়েক সেকেন্ড চুপ করে থেকে শব্দখানা ভালো করে শুনলেন। এই হাসির শব্দ তার ছেলের, সত্যি তার ছেলের। অনেক বছর হলো এমন করে হাসে না আনান। আজ অনেক বছর পর শুনলেন ছেলের এমন হাসির শব্দ। দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে রুমে ফিরলেন।
আজ আর ঘুম হবে না। আজ পুরো রাত শাহানার সাথে গল্প করবেন। ছেলের ছোট থেকে বড় হওয়ার গল্প, কঠোর থেকে নরম হওয়ার গল্প। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।